আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আজকে তোমাদের সামনে জুওলজি ষষ্ঠ অধ্যায় বজ্র ও নিষ্কাশন নিয়ে আলোচনা করব। প্রথম যে অংশটা আছে দেখো, প্রথম যে অংশটা আছে এটা হলো রেশনতন্ত্র। তাহলে বজ্র ও নিষ্কাশনের প্রথম যে অংশটা আছে সেটা কি? বজ্র ও নিষ্কাশনের প্রথম অংশ হলো রেশনতন্ত্র। শোনো, যে প্রক্রিয়ায় আমাদের দেহ থেকে দূষিত পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে আমরা বলে থাকি রেশন। আর অনেকগুলো অঙ্গ একসাথে এই পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। এই যে অনেকগুলো অঙ্গ একসাথে এই প্রক্রিয়া সম্পাদন করে, এই যে অনেকগুলো অঙ্গকে একসাথে বলা হয় রেশনতন্ত্র। যেমন দেখো যে রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবার জন্য আমাদের দুইটা কিডনি কাজ করে, ইউরেটার কাজ করে, মূত্রথলি কাজ করে এবং মূত্রনালী কাজ করে। এবং নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, তোমরা সবাই জানো যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জেনথিন, অ্যামোনিয়া, এগুলো হলো নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। কিন্তু সকল প্রাণী নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ একই রকম নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ ত্যাগ করে না। কেউ ইউরিয়া ত্যাগ করে, কেউ ইউরিক অ্যাসিড ত্যাগ করে, কেউ অ্যামোনিয়া ত্যাগ করে। এই যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কোন প্রাণীরা ত্যাগ করে, কিভাবে ত্যাগ করে, কোন যৌগ হিসেবে ত্যাগ করে, তার উপর ভিত্তি করে প্রাণীকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথম দেখো, ইউরিওটেলিক প্রাণী। যে সকল প্রাণীরা বজ্র পদার্থ হিসেবে ইউরিয়া ত্যাগ করে তাদেরকে বলা হয় ইউরোটেলিক প্রাণী। এবং মনে রাখবা এর মধ্যে কারা আছে? এক নম্বরে আছে মানুষ। তুমি আরও সহজে মনে রাখতে পারবা যে স্তন্যপায়ী প্রাণীরা সাধারণভাবে ইউরিয়া ত্যাগ করে এবং কিছু জলজ ও সামুদ্রিক প্রাণীরা নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ হিসেবে ইউরিয়া ত্যাগ করে। এবং যারা ইউরিক অ্যাসিড ত্যাগ করে তাদেরকে বলা হয় ইউরোকোটেলিক প্রাণী। আর কোন প্রাণীরা এই ইউরিক অ্যাসিড ত্যাগ করে? এক নম্বরে দেখো পতঙ্গ। তোমরা জানো যে পতঙ্গ কোন পর্বের প্রাণীরা? আমরা জানি যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পতঙ্গ বলা হয়। আর এই পতঙ্গ যারা যেমন হলো মৌমাছি, প্রজাপতি, ঘাসফড়িং, এগুলো সবাই কি ত্যাগ করে? ইউরিক অ্যাসিড ত্যাগ করে। এরপরে আছে হলো সাপ, টিকটিকি, আর একটা হলো পাখি। এরা সবাই কি ত্যাগ করে? ইউরিক অ্যাসিড ত্যাগ করে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ হিসেবে। এবং যে সকল প্রাণীরা নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ হিসেবে অ্যামোনিয়া ত্যাগ করে সে সকল প্রাণীদেরকে বলা হয় অ্যামোনোটেলিক প্রাণী। আর অ্যামোনোটেলিক প্রাণীদের কথা তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো এক নম্বরে হাইড্রা আছে, এই যে দেখো হাইড্রা। এরপরে আছে হলো কেঁচো, এরপরে কি আছে? কেঁচো আছে। এবং কিছু মাছ অ্যামোনিয়া ত্যাগ করে। তাহলে এইটা প্রাথমিক একটা কথা গেল যে রেশন কাকে বলে। তাহলে দেখো, যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থগুলো আমাদের দেহ থেকে অপসারিত হয় তাকে রেশন বলে। আর যে অঙ্গের মাধ্যমে এটা সম্পাদিত হয় তাকে রেশনতন্ত্র বলে। এবং এখানে একটু মনে রাখতে হবে উদাহরণগুলো, যে কোনগুলো ইউরিওটেলিক প্রাণী, কোনগুলো ইউরিকোটেলিক প্রাণী, কোনগুলো অ্যামিনোটেলিক প্রাণী। এরপরে দেখো মানুষের রেশনতন্ত্র। মানুষের রেশনতন্ত্রের বাহ্যিক গঠন আছে আর অভ্যন্তরীণ গঠন আছে। আমরা জানি যে মানুষের যে রেশনতন্ত্র, খেয়াল করবা, মানুষের যে রেশনতন্ত্র, এই যে দেখো মানুষের রেশনতন্ত্রকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। দেখো রেশনতন্ত্রকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে প্রধান
রেশন অঙ্গ, প্রধান রেশন অঙ্গ, খেয়াল করবা, প্রধান রেশন অঙ্গ, প্রধান রেশন অঙ্গ, প্রধান রেশন অঙ্গ। আর এই প্রধান রেশন অঙ্গের মধ্যে যে অঙ্গগুলো রয়েছে দেখো, এর মধ্যে 4টা আলাদা আলাদাভাবে আমাদেরকে শিখতে হবে। 1 নম্বরে হলো বৃক্ক বা কিডনি, 2য় নম্বরে হলো ইউরেটার, 3য় নম্বরে হলো মূত্রথলি, আর 4র্থ নম্বরে হলো মূত্রনালী। আমরা সকল অঙ্গগুলো আলাদা আলাদাভাবে শিখব। এবং দেখো, এটা তো গেল প্রধান রেশন অঙ্গ। আর কিছু রেশন অঙ্গ আছে যাদেরকে বলা হয় আনুষাঙ্গিক রেশন অঙ্গ। খেয়াল করবা, আনুষাঙ্গিক রেশন অঙ্গ, রেশন অঙ্গ। আনুষাঙ্গিক রেশন অঙ্গ আছে হলো 4টি। 1 নম্বরে হলো ত্বক, 2 নম্বরে হলো ফুসফুস, 3য় নম্বরে হলো যকৃৎ, আরেকটা হলো পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী। খেয়াল করো, এই যে রেশন তন্ত্রকে 2টা ভাগে ভাগ করলো, প্রধান রেশন অঙ্গের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য 80% নিষ্কাশিত হয়। আর আনুষাঙ্গিক রেশন অঙ্গের মাধ্যমে অনলি 20% রেশন পদার্থ নিষ্কাশিত হয়। যেমন ত্বক ঘামের মাধ্যমে হয়, যেমন ফুসফুস আমাদের 2 নাসারন্ধ্রের মাধ্যমে এটা বের হয়ে যায়, যেমন কার্বন ডাইঅক্সাইড আমাদের নাসারন্ধ্রের মাধ্যমে বের হয়ে যায়, অন্যান্য কিছু গ্যাসীয় উপাদানও বের হয়। যকৃতের মাধ্যমেও আমাদের কিছু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়, আর পৌষ্টিক নালীর মাধ্যমে হয়। দেখো, তাহলে প্রধান রেশন অঙ্গের মাধ্যমে কতটুকু? 80%। আনুষাঙ্গিক রেশন অঙ্গের মাধ্যমে অনলি 20%। বৃক্ক, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। আমাদের এখন যেটা শিখতে হবে, প্রধান যে রেশন অঙ্গ, প্রধান রেশন অঙ্গ এর প্রত্যেকটা অঙ্গর গঠন এবং বর্ণনা। তাহলে বৃক্ক, ইউরেটার, মূত্রথলি এবং মূত্রনালী। দেখো, তাহলে প্রধান রেশন অঙ্গ অথবা রেশন অঙ্গের বাহ্যিক গঠন, বাহ্যিক গঠন, রেশন অঙ্গের বাহ্যিক গঠন। তা রেশন অঙ্গের বাহ্যিক গঠন শিখতে হলে আমাদেরকে সুন্দর করে চিত্র অঙ্কন করতে হবে। তোমরা আমার সাথে সাথে চিত্র অঙ্কন করো, ইনশাল্লাহ পড়া হয়ে যাবে। দেখো, এই যে দেখো, দুইটা কিডনি। তোমরা দেখবা আমি যখন এঁকেছি, এই পাশের কিডনিটা কিছুটা নিচে আছে, এই পাশের কিডনিটা কিছুটা উপরে আছে, এটা একটু মাথায় রাখবা। এরপরে এখান থেকে আর একটা নালী চলে আসবে এখানে, আর এখান থেকে আর একটা নালী চলে আসবে, এবং এই যে নালী, এই যে দেখো, এই যে নালী। দেখো, আমরা জানি যে কিডনির একটা নির্দিষ্ট আবরণ আছে। তাহলে এই যে কিডনির যে আবরণটা আছে, এই আবরণটাকে আমাদের দিয়ে দিতে হবে কিডনিতে। এইটাতেও আবরণ আছে, এইটাতেও আমরা দিয়ে দিব। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এর উপরে একটা অঙ্গ আঁকলাম। দেখো, তোমরা সবাই জানো এই অঙ্গটার নাম হলো যকৃৎ। এই অঙ্গটার নাম কি? যকৃৎ বা লিভার। এবং দেখো, এই যে কিডনির মধ্যে ত্রিকোণ আকৃতির কিছু অংশ আছে, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এগুলোকে বলা হয় রেনাল পিরামিড।
রেনাল পিরামিড। দেখো এই কিডনিতেও আমরা কয়েকটা দিয়ে দিই, এটা নির্দিষ্ট একটা সংখ্যা আছে, আমরা ক্রমান্বয়ে শিখব। এখন শুধুমাত্র আমরা বাহ্যিক গঠনটাকে শিখব, যে কিডনির কোন অংশের কি নাম, কাজ, কোনটা কোথায় থাকে, এটা শিখব। এই যে এরপরে দেখো এইটার মধ্যে কিছু সুতার মতো অংশ আছে, এগুলো হলো নেফ্রন বোঝায়, এগুলো আমি তোমাদের ক্রমান্বয়ে শেখাবো। এবং প্রত্যেকটা কিডনির মাথার উপরে একটা গ্রন্থি আছে, এই গ্রন্থিটার নাম হলো অ্যাড্রেনাল গ্রন্থি। এই গ্রন্থি আমাদের জানতে হবে। এই গ্রন্থি, এটাকে বলা হয় টুপি আকৃতির গ্রন্থি, এটা হলো গ্রন্থি। এই যে দেখো, শোনো, প্রথম যে কথাটা সেটা হলো আমাদের কিডনির বাহ্যিক গঠন শেখার জন্য, তাহলে কিডনি কয়টি? দুইটি। সংখ্যায় কতটি? দুইটি। দেখো এই পাশে হলো ডান বৃক্ক, আর এই পাশেরটা হলো বাম বৃক্ক। এখন তুমি চিত্র দেখলেই বুঝতে পারছো যে মোটামুটি আমি এই যে ডান বৃক্ষটা কিছুটা নিচেই দিয়েছি আর বাম বৃক্ষটা কিছুটা উপরে অবস্থান করতেছে। এর কারণটা হলো ডান বৃক্ষের উপরে যকৃৎ অবস্থান করে, আর যকৃৎ এই ডান বৃক্ষটাকে চাপ দেয়, যার কারণে কিছুটা নিচে অবস্থান করে। তাহলে তোমাদের এমসিকিউতে আসবে ডান বৃক্ষ কেন নিচে অবস্থান করে, তাহলে কোন অঙ্গের কারণে এটা নিচে অবস্থান করে? যকৃতের কারণে, একটু মনে রাখবা। এবং সংখ্যায় কতটি? তাহলে দুইটি। প্রথমে আমরা যে জিনিসে আসবো সেটা হলো 1 নম্বরে আকৃতি। এটা আকৃতিগতভাবে দেখতে অনেকটা, একটু মনে রাখবা, সেটা হলো শিম বীজ আকৃতির, শিম বীজ আকৃতির হয়ে থাকে। অনেক বইতে বা অন্য বইতে দেওয়া আছে বাংলা পাঁচের মতো, বাংলা 5 অক্ষরের মতো, এটাও মনে রাখবা। শোনো, একটা কিডনির তুমি যদি একটু দেখো, তাহলে একটা কিডনির ক্ষেত্রে যে কথাগুলো বলা আছে সেটা হলো, একটা কিডনির প্রথমে যদি আমরা দেখি দৈর্ঘ্য, তাহলে এর দৈর্ঘ্যটা হলো 10 থেকে 12 সেন্টিমিটার। কতটুকু? 10 থেকে 12 সেন্টিমিটার। এবং এর যে প্রস্থ, এটা একটু মনে রাখিও, এর প্রস্থ হলো 5 থেকে 6 সেন্টিমিটার। এবং এইটার যে পুরুত্ব, সেটা হলো 3 সেন্টিমিটার। দেখো তুমি একটা কিডনির বাহিরের দিকে দেখো, বাহিরের দিকে কেমন? বাহিরের দিকে দেখতে হলো উত্তল, ভিতরের দিকে দেখতে কেমন? অবতল। এই যে দেখো, তাহলে বাহিরের দিকে উত্তল, বাহিরের দিকে কি দেখতে কেমন? উত্তল। আর ভিতরের দিকে কেমন? অবতল। এই যে অবতল, ভিতরের দিকে যে অবতল অংশ, এই অবতল অংশের ভাঁজটাকে বলা হয় হাইলাম। তাহলে অবতল অংশের ভাঁজ হওয়া অংশের নাম কি? ভাঁজটাকে বলবো আমরা কি? হাইলাম। কি বলবো? হাইলাম। শোনো, এই হাইলাম দিয়ে দুইটা জিনিস প্রবেশ করে আর দুইটা জিনিস বাহির হয়, এইটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে হাইলাম দিয়ে কোন অংশ? 1 নম্বরে প্রবেশ করে, লেখো প্রবেশ করে। আরেকটা লেখো বাহির হয়। প্রবেশ করে দুইটা জিনিস, 1 নম্বরে রেনাল ধমনী ও স্নায়ু, 1 নম্বরে রেনাল
রেনাল ধমনী, ধমনী। আর একটা হলো স্নায়ু, আর একটা কি স্নায়ু। আর বাহির হয় দুইটা জিনিস, এক নম্বরে হলো ইউরেটার, আর দ্বিতীয় নম্বরে হলো শিরা, যেটাকে বলা হয় রেনাল শিরা। এটা একটু মাথায় রাখবা। এরপরে দেখো, এই যে কিডনি, দুইটা কিডনিরই দেখো এই যে আবরণ যেটা আছে, এই যে আবরণ যেটা আছে, এই আবরণটার নাম হলো রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল। তাহলে কিডনির আবরণের নাম হলো রেনাল ক্যাপসুল। খেয়াল করো, দুই কিডনিরই মাথার উপরে এই যে দেখো, এই যে দেখো, এই যে দুইটা কিডনিরই মাথার উপরে একটা টুপি আকৃতির, একটা কি টুপি আকৃতির গ্রন্থি আছে। এটার নাম হলো অ্যাড্রেনাল গ্রন্থি। এটার নাম কি? অ্যাড্রেনাল গ্রন্থি। খেয়াল করছো? এটার নাম কি? অ্যাড্রেনাল গ্রন্থি। তাহলে এটাই মোটামুটি হলো একটা কিডনির বাহ্যিক গঠনের মধ্যে পড়ে। এছাড়া আরও অন্যান্য অংশ আমি আসতেছি, এতটুকু তোমাদের একটু বলে নিই। তাহলে প্রথম কথা হলো কিডনি কয়টি? দুইটি। একটা হলো ডান কিডনি, একটা কি বাম কিডনি। ডান কিডনি কিছুটা নিচে অবস্থান করে, কারণ এর উপরে যকৃৎ অবস্থান করে। আর তোমরা সবাই জানো যকৃৎ মানবদেহের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ এবং প্রথম বৃহত্তম একটা গ্রন্থি। এটা কিডনিকে নিচের দিকে চাপ দেয়, যার কারণে ডান কিডনিটা কিছুটা নিচে অবস্থান করে আর বাম কিডনিটা কিছুটা উপরে অবস্থান করে। এটা দৈর্ঘ্য কতটুকু? 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার, পুরুত্ব 3 সেন্টিমিটার। এটা দেখতে কেমন? সিম্বিজ আকৃতির অথবা বাংলা পাসের মতো। বাহিরের দিকে উত্তল, ভিতরের দিকে কি অবতল। অবতল অংশের ভাঁজটাকে হাইলাম বলে। কি কি জিনিস প্রবেশ করে? প্রবেশ করে হলো রেনাল ধমনী এবং স্নায়ু, আর বাহির হয় হলো ইউরেটার এবং কি শিরা। দেখো দ্বিতীয় নাম্বার, এই যে কিডনির থেকে যে নালীটা আসতেছে, এই নালীটার নাম হলো ইউরেটার। খেয়াল করবা, এই যে ইউরেটার, এটার দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার এবং এই ইউরেটার যে কাজ সেটা হলো কিডনি যে মূত্র উৎপন্ন করে সেই মূত্রটা এই নালীর মাধ্যমেই চলে আসে মূত্রথলিতে। কোথায় আসে? মূত্রথলি। আর এই যে মূত্রথলি, এই মূত্রথলিটা দেখতে ত্রিকোণ আকৃতির এবং এই মূত্রথলি অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত হয়। অনৈচ্ছিক পেশি। এই যে অনৈচ্ছিক পেশি দ্বারা যে গঠিত হয়, এই অনৈচ্ছিক পেশিটার নাম তোমাদের একটু মনে রাখতে হবে। এটার নাম হলো ডেট্রুসর পেশি। এই যে ডেট্রুসর যে পেশি, এই পেশি দ্বারাই মূত্রথলি গঠিত। এবং মূত্রথলি তোমরা জানো যে থলির কাজই হলো কোনো কিছু ধারণ করা। তা এই মূত্রথলির মূত্র ধারণ ক্ষমতা, মূত্র ধারণ ক্ষমতা, মূত্র ধারণ ক্ষমতা একটু মনে রাখতে হবে 700 থেকে 750 মিলিলিটার। কিন্তু আর একটা ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই মূত্রথলিতে কতটুকু মূত্র জমা হলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 700 থেকে 750 মিলিলিটার। কিন্তু কতটুকু মূত্র জমা হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, সেটা হলো এই মূত্রথলিতে 280 থেকে 320 মিলিলিটার মূত্র জমা হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। কিন্তু তুমি সর্বোচ্চ 750 মিলিলিটার ধারণ করে রাখতে পারবা। কিন্তু তারপরে তুমি তোমার আর কোনো ইচ্ছা শক্তি দিয়ে কোনো কাজ হবে না।
এই 750 মিলিলিটার হয়ে গেলে অটোমেটিক্যালি মূত্রনালী দিয়ে বের হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার এমসিকিউ মনে রাখতে হবে যে 700 থেকে 750 মিলিলিটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা। কিন্তু এতে কতটুকু মূত্র জমা হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে? 280 থেকে 320 মিলিলিটার। আর দেখো দেখো এই যে মূত্রথলির পরে এটা কি? মূত্র নালী। খেয়াল করবা এই যে মূত্রনালী, এই মূত্রনালী পুরুষ এবং স্ত্রীদের ক্ষেত্রে এর দৈর্ঘ্য একই রকম হয় না। দুইটার দৈর্ঘ্য তোমাদের মনে রাখতে হবে। দেখো 1 নম্বরে পুরুষের ক্ষেত্রে এটার দৈর্ঘ্য 18 থেকে 19 সেন্টিমিটার, আর স্ত্রীদের ক্ষেত্রে এটার দৈর্ঘ্যটা মনে রাখতে হবে 3 থেকে 4.5 অবলিক 3 থেকে 5 সেন্টিমিটার এর মধ্যে হয়ে থাকে। এটাই হলো তোমার প্রধান রেচনাঙ্গের বাহ্যিক গঠন। তাহলে প্রধান রেচনাঙ্গের মধ্যে আছে কিডনি সুন্দর করে পড়বা। তারপর আছে ইউরেটার, তারপরে কি? মূত্রথলি। কোন পেশি দ্বারা এটা গঠিত হয়? ডেট্রুসার পেশি, যেটা আমাদের ইচ্ছা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আর এই জন্যই এটাকে বলা হয় অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। আর মূত্রনালীর দৈর্ঘ্যটা মনে রাখবা, পুরুষের ক্ষেত্রে 18 থেকে 19 সেন্টিমিটার, আর স্ত্রীদের ক্ষেত্রে 3 থেকে 4.5 অথবা 3 থেকে 5 সেন্টিমিটার। এখন দেখো যে বৃক্ষের বাহ্যিক গঠন হয়ে গেল, এখন বৃক্ষের কি? অভ্যন্তরীণ গঠন। বৃক্ষের অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে আমাদের এখন সুন্দর করে চিত্র অঙ্কন করতে হবে। দেখো এই যে চিত্র অঙ্কন, এই যে দেখো, এখন একটু আমার সাথে সাথে একটু বড় করে চিত্র অঙ্কন করবা। আমার সাথে সাথে একটু বড় করে চিত্র অঙ্কন করবা। দেখো এই যে কিডনি, তুমি জানো যে কিডনি বা বৃক্ষের বাহিরে একটি আবরণ আছে। এই আবরণের নাম আমি অলরেডি তোমাদের বলেছি, রেনাল ক্যাপসুল। এবং এর মধ্যে তুমি দেখেছো অনেকগুলো ত্রিকোণাকৃতির অংশ আছে। এই যে দেখো ত্রিকোণাকৃতির অংশ, একটা দিলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই যে দেখো আমি এখানে টোটাল 8টা দিয়েছি। এই 8টা দেওয়ার পেছনেও কিছু রিজন আছে, আমি তোমাদের ক্রমান্বয়ে এটা বলবো। দেখো এই যে দেখো, তোমাদের পরীক্ষায় এটা 3 মার্কের জন্য আসবে এবং এটা চিত্র এঁকে সুন্দর করে তোমাদের বর্ণনা করতে হবে। দেখো অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে এটাকে 3টা অঞ্চলে বিভক্ত করা হয়। 3টি অঞ্চলে এটা বিভক্ত করা হয়। এই যে দেখো 3টি অঞ্চলে বিভক্ত করা হয়। দেখো তাহলে এটা হলো মোটামুটি চিত্র। এখন এই যে বৃক্ষের অভ্যন্তরীণ যে গঠন, দেখো অভ্যন্তরীণ গঠনটাকে 3টি অঞ্চলে ভাগ করা হয়। 1 নম্বরে যেটা আছে সেটা হলো কর্টেক্স। দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হলো মেডুলা। আর তৃতীয় নম্বরে আছে হলো পেলভিস। দেখো এই যে উপরের অংশ যেটা দিয়েছে, আমি 2-1টা তোমাদের বোঝানোর জন্য এখানে দিয়ে দিই। তোমরা জানো যে কিডনির গাঠনিক ও কার্যকরী যে একক সেটার নাম হলো নেফ্রন। আর নেফ্রনের চিত্র তোমাদের মনে আছে, কারণ তোমরা 9-10-এ
এটা পড়েছিলাম। দেখো এই যে জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের এটা আমি অঙ্কন করলাম। দেখো এই যে দিলাম। দেখো এই যে অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3টা। এখন খুব ভালো করে খেয়াল করো, এই যে দেখো এই যে বাহিরের যে অংশ, তোমরা জানো যে বাহিরে আবরণটার নাম হলো রেনাল ক্যাপসুল। এর নিচের যে অংশ এটার নাম হলো কর্টেক্স। কর্টেক্স। তাহলে যদি তোমরা বর্ণনা করো তাহলে কর্টেক্স লেখার সময় তুমি কি লিখবা? তাহলে দুইভাবে তুমি লিখতে পারো, যে মেডুলার উপরের অংশ, অথবা রেনাল ক্যাপসুলের নিচের অংশ থেকে মেডুলা পর্যন্ত অংশটাকে বলা হয় কর্টেক্স। আর এই কর্টেক্সে কি অবস্থান করে? আমরা জানি যে কিডনির গঠনগত কার্যগত একক হলো নেফ্রন। শোনো, এই যে নেফ্রনের এই যে উপরের যে অংশ, এখানে আরও কিছু অংশ থাকে। এই উপরের অংশটাকে বলা হয় রেনাল কর্পাসল। তাহলে কর্টেক্সে কোন অংশটুকু, নেফ্রনের কোন অংশটুকু অবস্থান করে? রেনাল কর্পাসল। এবং এই যে দূরবর্তী যে পেশানো নালিকা, এটাও অবস্থান করতে পারে। এরপরে আসো কর্টেক্সের নিচের অংশ, যেটা কর্টেক্সের নিচের যে নিচের অংশ বলতে এই অংশটাকে বোঝাইছি, যেখানে ত্রিকোণ আকৃতির তুমি অংশ দেখতে পারছো। এই অংশটার নাম হলো মেডুলা। শোনো, মেডুলাতে প্রথম যে কথাটা দেখো, মেডুলাতে ত্রিকোণ আকৃতির কয়টা অংশ আমি দিয়েছি? 1 2 3 4 5 6 7 8। মেডুলাতে ত্রিকোণাকৃতির যে অংশগুলো তুমি দেখতে পারছো, এটার নাম হলো রেনাল পিরামিড। এটার নাম হলো রেনাল পিরামিড। শোনো, এই যে রেনাল পিরামিড, এটা আমি কেন 8টা দিলাম? এর পিছনে কারণ হলো, দেখো রেনাল পিরামিড 8টা থেকে 18টি রেনাল পিরামিড থাকে। কতটি রেনাল পিরামিড থাকে? 8 থেকে 18টি। তাহলে মেডুলাতে রেনাল পিরামিড থাকে 8 থেকে 18টি। শোনো, এই যে রেনাল পিরামিডগুলো একসাথে, অর্থাৎ 8 থেকে 18টি রেনাল পিরামিড মিলে যে অংশটি গঠিত হয়, এটার নাম হলো রেনাল প্যাপিলা। এটার নাম কি? রেনাল প্যাপিলা। শোনো, এটা অতি সূক্ষ্ম গঠন, একটা কিডনির মধ্যে সবগুলো বোঝানো সম্ভব না। তাহলে একটু মাথায় রাখবা, মেডুলা কতটি পিরামিড নিয়ে গঠিত হয়? 8 থেকে 18টি। আর 8 থেকে 18টি রেনাল পিরামিড একসাথে মিলিত হয়ে যে নালীটা গঠন করে, সেটা হলো রেনাল প্যাপিলা। আর রেনাল প্যাপিলা আরেকটু মনে রাখতে হবে তোমাদের, সেটা হলো 10 থেকে 25টি মিলিত হয়ে যে অংশটা গঠিত হয়, তার নাম হলো মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স। এবং এই যে দেখো, মাইনর ক্যালিক্সের আবার একটা নির্দিষ্ট সংখ্যা আছে, এটা একটু মাথায় রাখিও। মাইনর ক্যালিক্স 8 থেকে 14টি মিলিত হয়ে যে আরেকটা নালী গঠন করে, এটার নাম হলো মেজর ক্যালিক্স। এটার নাম হলো মেজর ক্যালিক্স। এবং তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা হলো মেজর ক্যালিক্স। 2 থেকে 3টি মেজর ক্যালিক্স মিলিত হয়ে গঠিত হয় ফাইনালি সম্পূর্ণ মেডুলা। দেখো, আমি আর একবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। প্রথম যে কথাটা, কর্টেক্সের নিচে যে ত্রিকোণাকৃতির অনেকগুলো অংশ দেখা যায়, এই অংশটার নামই হলো মেডুলা। আর এই মেডুলাতে
কতটি পিরামিড থাকে? রেনাল পিরামিড থাকে 8 থেকে 18টি। আর এই পিরামিডের মধ্যেই থাকে হলো নেফ্রনের অন্যান্য অংশ, যেমন এটাকে বলা হয় নিকটবর্তী প্যাসনালিকা, এই অংশটাকে বলা হয় হেনলির লুপ, দূরবর্তী প্যাসনালিকা। এগুলো অবস্থান করে হলো এই রেনাল পিরামিডের মধ্যে। এবং 8 থেকে 18টি রেনাল পিরামিড মিলে যে অংশটা গঠিত হয় এটার নাম হলো রেনাল প্যাপিলা। আর 10 থেকে 25টি মিলে আরেকটা অংশ গঠিত হয় যেটার নাম হলো মাইনর ক্যালিক্স। আর মাইনর ক্যালিক্স 8 থেকে 14টি মিলিত হয়ে মেজর ক্যালিক্স গঠিত হয়। আর মেজর ক্যালিক্স মূলত গঠন করে মেডুলা। শোনো, এখান থেকে এই যে মেজর ক্যালিক্স থেকে মেডুলা গঠিত হলো, মেডুলার পরে এই যে দেখো, এই যে ফানেল আকৃতির যে অংশ, এই যে এই অংশটা যেটা ফানেল আকৃতির, যেটা কি ফানেল আকৃতির, ফানেল আকৃতির এই যে অংশটি, এই ফানেল আকৃতির এই অংশটার নামই হলো, এই অংশটির নামই হলো পেলভিস। এই অংশটার নাম কি? পেলভিস। শোনো, নেফ্রন থেকে মূত্র উৎপন্ন হবার পরে মেডুলা হয়ে প্রথমে আসে পেলভিসে। পেলভিসে জমা হবার পরে তুমি জানো যে পেলভিস থেকে যে নালীটা বের হলো এটার নাম কি? ইউরেটার। আর এই ইউরেটার হয়ে এই নালীর মাধ্যমে বা ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে মূত্র জমা হয়। তাহলে দেখো আরেকবার অভ্যন্তরীণ গঠন যদি আসে তাহলে কিভাবে তোমাদের বর্ণনা করতে হবে। প্রথমে বলবা যে অভ্যন্তরীণ গঠনটাকে 3টা অঞ্চলে ভাগ করা হয়, কর্টেক্স, মেডুলা, পেলভিস। বলবা যে রেনাল ক্যাপসুলের অর্থাৎ কিডনির আবরণের নিচের যে শক্ত অঞ্চল সেটাই হলো কর্টেক্স। এবং এই কর্টেক্সে নেফ্রনের রেনাল কর্পাসেল এবং টিউবিলসও কিছু অবস্থান করে। এবং এই কর্টেক্সের নিচের অংশ যেখানে ত্রিকোণ আকৃতির অনেকগুলো গঠন দেখা যায় এগুলোকে বলা হয় মেডুলা। মেডুলাতে এই ত্রিকোণ আকৃতির অঞ্চল থাকে হলো মোট 8 থেকে 18টি, যেটাকে বলা হয় রেনাল পিরামিড। রেনাল পিরামিড থেকে গঠিত হয় রেনাল প্যাপিলা, আর রেনাল প্যাপিলা থেকে গঠিত হয় মাইনর ক্যালিক্স, আর মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে মূলত মেডুলা গঠিত হয়। আর এই মেডুলাতে থাকে হলো নেফ্রনের যে নিকটবর্তী প্যাসনালিকা হেনলি লুপ এবং দূরবর্তী প্যাসনালিকা। এখান থেকে মূত্র উৎপন্ন হয়ে অবস্থান করে হলো এই যে ফানেল আকৃতির যে অংশ এটার নাম হলো পেলভিস। আর পেলভিস এখান থেকে মূত্রগুলোকে পাঠাই দেয় ইউরেটার, আর ইউরেটার হয়ে মূত্রথলিতে জমা হয়। তাহলে এই যে অভ্যন্তরীণ গঠনটা চিত্রসহ সুন্দর করে শিখতে হবে। তোমাদের সাথে আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।